আপনি বিজয়ী হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি লুঙ্গি পরে ক্লাস করতে পারবে? কাপুরুষের মতো পালায় যেতে পারি না। প্রথম 100 দিনে আপনি কি কর্মসূচি শিক্ষার্থীদের জন্য ঘোষণা করবেন এবং বাস্তবায়ন করবেন? মেঘমালার বসু লাল সন্ত্রাসের একবার হুমকি দিয়েছিলেন, এর প্রতিবাদে আমরা আসলে মিছিল করেছিলাম। আপনাকে ম্যালকম এক্স খুব বেশি প্রভাবিত করেছে বলে আমার ধারণা। কে সত্যটা বলছে সেটা গুরুত্বপূর্ণ না, আমি জাস্টিসের জন্য যারা সর্বরাতে হালুয়া রুটি ফ্রি করে দেবেন সবার জন্য। না, ওটা বলছি না, কথা বলছি আর কি। গোপালগঞ্জ মানে ফেসিবাদী, আওয়ামী লীগ, এই ধরনের অনেকে তো গোপালগঞ্জের নাম নিশানা মুছে দিতে চায়। একটা অংশ যদি চায় যে তিনি শুধু মুসলিম হামনাত ইত্যাদির মাধ্যমে পয়লা বৈশাখ উদযাপন করবেন, তাকে সেই ব্যবস্থা করে দেওয়া। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ইনোভাটক্সের আজকের আয়োজনে। আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে যিনি স্বতন্ত্র হিসেবে লড়ছেন, জনাব মুসাদ্দেক আলী। আমরা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদকে স্বাগত জানাচ্ছি। মুসাদ্দেক, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো জুলাই আন্দোলনকে নিয়ে ব্যাপক সরগরম ছিলেন এবং জুলাই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত, ইনফ্যাক্ট তার পরবর্তী সময়েও সারা বাংলাদেশ ব্যাপী ফ্যাসিবাদ মোকাবেলায় রাজপথের একজন অগ্রণী ভূমিকা রেখেছেন এবং বজ্রকণ্ঠে ভূমিকা রেখেছেন। এবং একই সাথে এই মুহূর্তে আমরা দেখছি যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আপনি সাহিত্য এবং সংস্কৃতি পদে লড়ছেন। আমরা মূলত আজকের এই পডকাস্টে আপনার গল্প শুনবো, আপনার ডাকসু নিয়ে আপনার কি পরিকল্পনা, আপনার কি ইশতেহার এবং আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে আপনার কি পরিকল্পনা নিয়েছেন সেই বিষয়গুলো জানবো। তবে প্রথমেই শুরু করতে চাই আপনার শিক্ষা জীবন নিয়ে, আপনার বাল্যকাল নিয়ে। আপনি কোথায় বড় হলেন, কোথায় জন্মগ্রহণ করলেন এবং আপনি কিভাবে বেড়ে উঠলেন? আমার জন্ম গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায়, আর পড়াশোনা ছোটবেলা থেকে ঢাকায় পড়াশোনা করা হয়েছে। মোহাম্মদপুরের একটি স্কুলে আমি স্কুল জীবন শেষ করেছি এবং আমার কলেজ ছিল সরকারি বিজ্ঞান কলেজ, এবং সেখান থেকে আমি পড়াশোনা করে আমি 21-22 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্য অধ্যয়ন করছি। আচ্ছা আচ্ছা, অনার্স অথবা মাস্টার্স? যে আমি অনার্সে অধ্যয়ন করছি এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনার্স 3য় বর্ষ শেষের দিকে। আমার সামনে ফাইনাল পরীক্ষা 4th বর্ষ শুরু হবে রিসেন্টলি। আচ্ছা, আপনি এই মুহূর্তে বাংলা সাহিত্য নিয়ে পড়ছেন। আচ্ছা, আপনার রাজনীতির হাতেখড়িটা কিভাবে হলো? রাজনীতির হাতেখড়ি এটি বলা যায় যে ছোটবেলা থেকেই যখন যে কোনো বিষয় আমার কাছে মনে হয়েছে এটি অন্যায় হচ্ছে, অন্যায্য হচ্ছে, তো সে বিষয় নিয়ে কথা বলার আমার অভ্যাস ছোটবেলা থেকেই ছিল। সেটা থেকেই বেড়ে উঠতে উঠতে আমার এই পর্যায়ে এসে পৌঁছানো। তো এই ক্ষেত্রে আমি আসলে আমার ধন্যবাদটা দেবো আমার পিতামাতাকে, যিনি আসলে আমাকে শিখিয়েছেন কীভাবে ন্যায় অন্যায়কে বাছাই করতে হয় এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হয়। আর বিশেষ করে আমি আরও ধন্যবাদ দেবো যে সকল মানুষের সংস্পর্শে আমি ছোটোবেলা থেকেই বেড়ে উঠেছি। আমার বন্ধু, ভাই, ছোট ভাই যারা আমাকে এইসব বিষয়গুলোতে অনুপ্রেরণা দিয়েছেন, তাদের বদৌলতেই বলা যায় আমি আজকের এই জায়গায় এসে পৌঁছাতে পেরেছি। আচ্ছা মুসাদ্দেক, আপনি তো গত জুলাই আন্দোলনে গ্রেপ্তার হয়েছিলেন। আপনার গ্রেপ্তারের খবরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা দেশের শিক্ষার্থী সমাজ উদ্বেলিত হয়েছিল এবং তাদের সে আন্দোলনের পারদে আরও আগুন জ্বলে উঠেছে আমি মনে করি। আপনি কি আপনার সেই গ্রেপ্তারের গল্পটা আমাদেরকে একটু সংক্ষেপে জানাবেন? আমার যে গ্রেপ্তারের ঘটনা সেটি 29 জুলাই দুপুরের দিকে। আপনার যতটুকু স্মরণ থাকার কথা যে জুলাই আন্দোলন যখন চলছিল, জুলাই অভ্যুত্থানের দিকে পরিণত হচ্ছিল, এমন সময়ে যখন স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা ইন্টারনেট শাটডাউন করে দেয়, তখন কিন্তু আসলে আন্দোলন তারা কিন্তু যৌথ বাহিনীর অভিযান চালানোর মাধ্যমে যেভাবে হোক আন্দোলনটা কিন্তু একটা কন্ট্রোলে নিয়ে এসেছিল। তো এই পর্যায়ে কিন্তু আর ঢাকায় কোনো আন্দোলন আসলে গড়ে তোলা যাচ্ছিল না। তা আমরা চিন্তা করছিলাম যে কিভাবে আন্দোলনটা গড়ে তোলা যায়। আমাদের যে মানুষের সাথে যে রেসপন্স ছিল অনলাইনে অফলাইনে যখন কথা বলছিলাম, মানুষের মাঝে আসলে আন্দোলন নামার স্পৃহাটা ছিল, কিন্তু কেউ সাহস করে আসলে নামতে পারছিল না। তো সেই জায়গা থেকে আমরা আসলে মানুষকে আবার পুনরায় অ্যাক্টিভ করার জন্য আমরা শুরুর দিকে সফট কর্মসূচিগুলো দিচ্ছিলাম, ধরেন দেওয়াল লিখন, তারপর আলোকচিত্র প্রদর্শনী, তারপরে আপনার ভিডিও যেগুলো আমাদের উপর হত্যাকাণ্ড চালানো হয়েছে, এই গণহত্যার ভিডিওগুলো অনলাইন অফলাইনে ছড়ানো এবং মানুষের কাছে পৌঁছানো, এই ধরনের সফট কর্মসূচিগুলো আমাদের মধ্যে ছিল। কিন্তু এরপরে এক পর্যায়ে এখন আমাদের আসলে মাঠে আসাটা জরুরি ছিল। কিন্তু এমন পরিস্থিতিতে 29 জুলাই যেদিন আমাদের বিক্ষোভ মিছিল কর্মসূচি ছিল, মূলত আমাদের কোটার দাবিটা তো আসলে
21 বা 22 জুলাই দিকে সম্ভবত মেনে নেওয়া হয়, কিন্তু আমাদের যে মূল দাবি ছিল, আমরা 19 জুলাই যে দাবিটা ঘোষণা করেছিলাম, 9 দফা দাবি, যে খুনি হাসিনাকে তার ছাত্র হত্যার দায়ে ক্ষমা চাইতে হবে এবং অন্যান্য যে দাবিগুলো ছিল সেই দাবিগুলোর আলোকে এবং শহীদের রক্তের যে বদলা, ইতিমধ্যে যে শহীদ যতজন শহীদ হয়ে গিয়েছে সেই শহীদের রক্তের বদলা না নিয়ে তো আমরা ফিরতে পারি না, এবং সেই শহীদের রক্তের বদলা তো ফেসিবাদের পতন ছাড়া আর কিছুই হতে পারে। তো সেই জায়গা থেকে আন্দোলনটাকে পুনরায় জাগরণ ঘটানোর জন্য আমরা প্রথম বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করি 29 জুলাই। কিন্তু সেদিন আমরা আসলে সারাদিন চেষ্টা করেও আমরা কোথাও থেকে বিক্ষোভ মিছিল আসলে বের করতে পারিনি। পরে এক পর্যায়ে আমরা 12টায় একটা টাইম দিয়েছিলাম যে প্রেস ক্লাবের সামনে থেকে আমরা বিক্ষোভ মিছিল করবো। তো সেই অনুযায়ী ছাত্র শিক্ষার্থীরা যারা আগ্রহী ছিল তারা আসলে প্রেস ক্লাবে এসেছিল, কিন্তু প্রেস ক্লাব যেভাবে সিলগালা করে দিয়েছিল পুলিশ, আমি যখন 12টার দিকে যখন প্রেস ক্লাবে পৌঁছাই তখন আমি দেখি যে 29 জুলাই, তখন দেখি যে আমি শত শত পুলিশ, প্রায় 400-500 পুলিশ পুরো প্রেস ক্লাব এরিয়াটা ঘিরে রেখেছে, একেবারে আপনার জাতীয় ঈদগাহ থেকে শুরু করে পল্টন মোড় পর্যন্ত। এবং আমি দেখতে পেলাম যে আমাদের যারা আন্দোলনের সহযোদ্ধারা আছেন তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। তো আমি তাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করলাম এবং বললাম যে 12:45 আমরা পল্টন মোড় থেকে মিছিলটা শুরু করব। তো অনেকেই ফুটপাতে ছিলেন পল্টন মোড়ের আশেপাশে, তো কেউ আসলে সাহস করে নামতে পারছিলেন না। তো আমি আমার বন্ধু আবিদ হাসান রাফি এবং আরো 2-3 জনকে সাথে নিয়ে আমি গাড়ি আটকে মিছিল শুরু করি। তো মিছিল শুরু স্লোগান দিলে, তো ওই সময় যে পরিস্থিতি ছিল আসলে ওই সময় স্লোগান দেওয়াটা আসলে আত্মহত্যা শামিল ছিল এরকম, কারণ কারফিউ চলছিল, আর দ্বিতীয়ত হচ্ছে পুলিশ ওই পর্যন্ত যারাই রাজপথে নেমেছে ঢাকার বাইরে সবার উপরে গুলি চালিয়েছে। তো এবং এর আগের সপ্তাহ জুড়ে ধরেন 18 তারিখ থেকে বা 16 তারিখ থেকে পুলিশ যেভাবে হচ্ছে গণহত্যার ভঙ্গিতে আপনার রক্তের হোলি খেলায় মেতে উঠেছে, তো সেই জায়গায় আসলে মানে রাস্তায় নামাটা আসলে খুব রিস্ক ছিল, আত্মঘাতী সিদ্ধান্ত ছিল। তো তারপর আমরা সিদ্ধান্ত নিলাম এবং পল্টন মোড়ে পুলিশ যেভাবে প্রস্তুত ছিল, আমরা যেভাবে দেখেছিলাম একেবারে তাদের বন্দুকগুলো নিয়ে তারা প্রস্তুত ছিল গুলি করার জন্য, এরকম মনে হচ্ছিল যে মিছিলে নামলে গুলি করবে। তারপর আমরা সাহস করে মিছিলে আসলে নেমে যাই। কতজন তখন ছিল? 4-5 জন, 3-4 জন সব মিলে 3-4 জন আমরা মিছিল শুরু করি, কিন্তু সবাই ফুটপাতে আসলে ছিল, মানে প্রেস ক্লাবের সামনে থেকে না এটা পল্টন মোড় থেকে। আমরা 3-4 জনই মিছিল শুরু করি। মিছিল শুরু করতে বলতে গাড়ি আটকে আমরা স্লোগান দেওয়া শুরু করি। আচ্ছা আচ্ছা। আমরা দেখতে পাচ্ছিলাম যে ফুটপাতে আমার অনেক সহযোদ্ধা দাঁড়িয়ে আছে, আমি আশা করছিলাম যে আমরা স্লোগান দিলে তারা নামবে। স্লোগান যখন চলছিল তখন পুলিশ আমাদেরকে সেভাবে বাধা দিচ্ছিল না, মানে তখন 1-2 মিনিট হয়ে গিয়েছে কিন্তু পুলিশ তখন আক্রমণ করে নাই। তখন শিক্ষার্থীরা একে একে আসলে মিছিলে অংশগ্রহণ করা শুরু করছিল, এরকম প্রায় 10-15 জন হয়ে গিয়েছিল। আমার চিন্তা ছিল যে আমরা আর 4-5 মিনিট এখানে স্লোগান দিয়ে এরপরে মিছিল নিয়ে আমরা চলে যাব এখান থেকে। তো এমন সময় আসলে পুলিশের একটা টিম আসে এবং আসলেই আমার সাথে আশেপাশে যারা ছিল তারা বেশিরভাগই আসলে দৌড়ে সরে পড়ে, কারণ ওই সময় এমনও বিষয় ছিল যে অনেকে ধরে নিয়ে যে আসলে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, গুলি করা হয়েছে। তো এই ধরনের ঘটনাগুলো আসলে ঘটতে পারতে আশঙ্কা থেকে জীবন বাঁচানোটা আসলে জরুরি ছিল। কিন্তু আমি আসলে ওই সময় সিদ্ধান্ত নিলাম যে আমি তো কাপুরুষের মতো পালায় যেতে পারি না, আমি পুলিশকে ফেস করার সিদ্ধান্ত নিলাম যে এটা তো আমাদের সাংবিধানিক রাইটস, মিছিল করা, মিটিং করা, তাহলে আপনি আমাদের কোন যুক্তিতে আটকাচ্ছেন। তো এই তর্ক বিতর্কের এক পর্যায়ে তারা আমাকে তুলে নিয়ে গেল এবং ডিবি অফিসে একদিন গুম করে রাখলো। এবং পরের দিন আপনি যেটি বললেন যে আমার গ্রেপ্তারের সংবাদটা সারা দেশে একটা আলোড়ন সৃষ্টি করেছিল, পাশাপাশি আন্তর্জাতিক মিডিয়াগুলো আসলে গুরুত্বের সাথে কিন্তু এই ছবিগুলো প্রকাশ করেছিল, যে কারণে কিন্তু ইন্টারন্যাশনাল যে সংস্থাগুলো রয়েছে, হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো, তারা কিন্তু যখন প্রেশার ক্রিয়েট করে তখন আমাদেরকে আসলে ছেড়ে দিতে বাধ্য হয় 29 জুলাই দুপুরের দিকে। আচ্ছা, আপনি তো গোপালগঞ্জ আপনার বাড়ি, এবং আপনি যেমনটা বলছিলেন যে এই ফ্যাসিবাদ বিরোধী বা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রামের যে চেতনা বা শিক্ষা, এটি আপনার পরিবারের কাছ থেকে আপনি পেয়েছেন। তো আপনার পরিবারও নিশ্চয়ই গোপালগঞ্জেই আপনার দাদাবাড়ি বা নানাবাড়ি হবে। তো গোপালগঞ্জের ব্যাপারে তো আসলে আমরা জানি যে এটি অনেকটাই শেখ হাসিনার এলাকা, বা তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আপনারা বা ইনফ্যাক্ট আপনি কিভাবে আসলে আওয়ামী বিরোধী একটি মনোভাব নিয়ে বড় হলেন? আওয়ামী বিরোধী মনোভাবটা আসলে এই বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে অন্যায় ও অন্যায্যতার বিরুদ্ধে মনোভাব। তো ধরেন আপনার 5 আগস্টের পূর্ববর্তী যে 15-16 বছর ধরে যে ফেসিবাদী আচরণ চলেছে এবং আওয়ামী লীগের এর আগের যে ইতিহাস, এই হিস্ট্রিগুলো তো আমরা জানি, ছোটবেলা থেকেই জেনে জেনে বড় হয়েছে। আর গোপালগঞ্জের যে বিষয়টা আপনি বললেন, গোপালগঞ্জের যে আপনার মানে পরিবেশ আসলে সেই যেভাবে ঢালাওভাবে আপনার
ফ্রেমিং করা হয় যে গোপালগঞ্জ মানে আওয়ামী লীগ, গোপালগঞ্জ মানে সবাই ফেসিবাদের দোষ, আসলে সেটা কিন্তু আসলে বিষয়টা এমনটা নয়। এটা ঠিক হতে পারে যে সাংগঠনিকভাবে সারা দেশের তুলনায় গোপালগঞ্জ আওয়ামী লীগ শক্তিশালী, যেভাবে ধরেন বগুড়ায় বিএনপি শক্তিশালী বা সাতক্ষীরাতে জামাত শক্তিশালী, এই ধরনের যে একটা বিষয় আছে সেই হিসেবেই গোপালগঞ্জে হয়তো আওয়ামী লীগ বেশি শক্তিশালী, কিন্তু অন্যান্য দলের কিন্তু অবস্থান রয়েছে এবং অন্যান্য দলও কিন্তু তাদের রাজনৈতিক লড়াই তারা কিন্তু দীর্ঘদিন যাবত চালিয়ে আসছে। তো সুতরাং আসলে গোপালগঞ্জকে শুধু গোপালগঞ্জ মানে ফেসিবাদী আওয়ামী লীগ এই ধরনের অনেকেই তো গোপালগঞ্জের নাম নিশানা মুছে দিতে চায়। এটা আসলে স্পষ্টতই স্বৈরাচারী ফেসিবাদী আচরণ। কারণ আপনি একটা জেলার উপরে আপনার ক্ষোভ ঝাড়তে পারেন না, কারণ একটা জেলায় যতগুলো মানুষ থাকে সবাই তো একরকম চিন্তার ভাবনা মানুষ না। আপনি এটা বলতে পারেন যে যারা ফেসিবাদী আচরণ করছে তাদেরকে আপনি বিচার করবেন, যারা অন্যায় আচরণের সাথে জড়িত আছে তাদেরকে আপনি শাস্তির আওতায় আনবেন, যারা খুন করেছে তাদেরকে আপনি বিচারের মুখোমুখি করবেন, কিন্তু তাদেরকে আপনি মানে নাম নিশানা মিটিয়ে দেওয়ার মতো যে ফেসিবাদী আচরণ, এটা তো বর্বর আচরণ, এই আচরণটা আপনি করতে পারেন না। আমরা একটু রাষ্ট্রতে আসি। আপনাকে আমরা মূলত চিনি, আপনি আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়ে থাকেন। আপনি জুলাই ঐক্যের অন্যতম সংগঠক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলন সংগ্রামটি হলো জুলাই অভ্যুত্থান, সেই অভ্যুত্থানেরও আপনি অন্যতম সংগঠকের ভূমিকা পালন করেছেন। আমি একটু জানতে চাই যে আপনি সাহিত্য এবং সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচন করছেন কেন? দেখুন, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতির অঙ্গনে জুলাই অভ্যুত্থানকে শক্তিশালী করার জন্য, সাহিত্য সাংস্কৃতিকভাবে জুলাই অভ্যুত্থানকে শক্তিশালী করার জন্য যতটুকু সাহিত্যিক ও সাংস্কৃতিক কাজ হওয়া দরকার ছিল তার ঠিকভাবে হয় নাই। তো সেই জায়গা থেকে আমার আসলে মনে হয়েছে যে এই জায়গায় কাজ করাটা জরুরি। আর একটা বিষয় হচ্ছে, ধরেন সাহিত্য সংস্কৃতির অঙ্গনে কিন্তু এখান থেকেই কালচারাল ফেসিবাদীদের যে আপনার বৈধতা, সেটি কিন্তু গত 15-16 বছর ধরে দেওয়া হয়েছে এবং ফেসিবাদীদেরকে শক্তিশালী করা হয়েছে এবং তারা কিন্তু এখনও কালচারাল অঙ্গনগুলোতে রয়ে গিয়েছে এবং তারা এখনও ফেসিবাদীদেরকে পুনরুজ্জীবিত করার জন্য নানান ধরনের চেষ্টা চালাচ্ছে। তো এই জায়গা থেকে সাংস্কৃতিক অঙ্গনটাকে, সাহিত্যের অঙ্গনটাকে আপনার ফেসিবাদ মুক্ত করা বা কালচারাল ফেসিজম মুক্ত করা এবং জুলাই অভ্যুত্থানকে সাহিত্য সংস্কৃতির অঙ্গনে শক্তিশালী করা, এই যে আমার চাওয়া। এবং আরেকটা বিষয় হচ্ছে, ধরেন বাংলাদেশের যে সাহিত্য, এই সাহিত্যাঙ্গনে যদি আপনি হিস্ট্রিটা বিবেচনা করেন, দেখবেন যে বরাবরই একটা কলকাতা আধিপত্য সবসময় ছিল, ধরেন যে কারণে, এবং গত 15-16 বছর বেশি শক্তিশালী ছিল এই আধিপত্যটা। এই আধিপত্যটা শক্তিশালী বেশি হয়ে যাওয়ার কারণে কিন্তু বাংলাদেশের এই অঞ্চল থেকে কিন্তু তেমন বাংলা সাহিত্যে তেমন ধরেন এই বিগত কয়েক দশকে আসলে উল্লেখযোগ্য সংখ্যক মানের আসলে তেমন কোনো সাহিত্যিক আমরা আসলে পাইনি, কবি সাহিত্যিক আমরা পাইনি। তো সেই জায়গা থেকে এবং আরও প্রচেষ্টা আছে, তো কলকাতা কেন্দ্রিক প্রচেষ্টা বিষয়টা এর বললে ভুল হবে। ধরেন আপনি পশ্চিমা প্রভাব বলেন, পশ্চিমা আধিপত্য বলেন বা পিন্ডি আধিপত্য বলেন বা অন্য কোনো পরাশক্তির আধিপত্য বলেন, এই বিষয়গুলো কিন্তু আসলে আছে। সাহিত্যে কি পিন্ডির আধিপত্য ছিল? সাহিত্যে পিন্ডির আধিপত্য ছিল কিনা, আপনি তো এটা যদি 52-এর ভাষা আন্দোলন যদি পর্যালোচনা করেন তাহলে কিন্তু আপনি স্পষ্ট দেখতে পাবেন যে সেখানে বাংলা ভাষার হরফটাকেই তারা পরিবর্তন করে দেওয়ার একটা চেষ্টা কিন্তু একটা গোষ্ঠী করেছিল। আমি সম্পূর্ণ পাকিস্তানকে দোষারোপ করছি না, তবে যারা শাসন ছিল তাদের কিন্তু একটা অংশ বাংলাকে উর্দু হরফে লেখার একটা চেষ্টা করছিল, মানে বাংলা ভাষাকে বিকৃতির মুখে ফেলার চেষ্টা করেছিল। এবং এই ধরনের এই ভাষা আন্দোলন আমাদের করতে হয়েছিল, সালাম বরকত রফিককে রক্ত দিতে হয়েছে। তো এই ঘটনাগুলো কিন্তু ঘটছে, এগুলো কিন্তু অলিক কথা না এবং অনেকেই আসলে এটা মানতে চান না। বিশেষ করে আমাদের ডানপন্থী যারা ভাই বোনেরা আছে তারা আসলে মানতে চান না যে মানে পিন্ডির আধিপত্য আছে কিনা। এটা তো ছিল এবং এখনো যে নাই সেটা আমরা একেবারে উড়িয়ে দিতে পারি না, থাকতেও পারে। তবে এটা ঠিক যে ধরেন আপনার যখন দুইটা মানে পাকিস্তান ছিল 71 পরবর্তী সময়, তখন আসলে আধিপত্য সৃষ্টির একটা সুযোগ তাদের ছিল। 71 পরবর্তী সময় আসলে এখন ভৌগোলিক কারণে পাকিস্তানের আধিপত্য সৃষ্টি করার সুযোগটা আসলে অনেকটাই কমে গিয়েছে। এই জন্য আমি বলছি যে একেবারে মুড়ে দিচ্ছে না, তবে যতটুকু থাকে আর কি, সামান্য হলেও যে সম্ভাবনা বা আশঙ্কা থাকে। এবং অনেকেই কিন্তু এখন দেখেন 5 আগস্ট পরবর্তী সময় কিন্তু অনেকেই আশঙ্কাটা করছে, এই ভীতিরা কিন্তু অনেকের মাঝেই আছে যে এই ধরনের কিছু ঘটতে পারে কিনা। তো আমি মনে করি যে যদি এই ধরনের বিষয়গুলো প্রভাব সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা যায়, সেগুলো আসলে রোখা উচিত এবং পশ্চিমা আধিপত্য বার্তার কাছে সবথেকে বেশি শক্তি দিয়ে আসলে রোখা উচিত। জি, আপনি তো বাংলা সাহিত্যের ছাত্র, যেহেতু আপনি বাংলা সাহিত্যের ছাত্র, সঙ্গত কারণে আপনি সাহিত্য সম্পাদক পদে লড়বেন, এটি আমরা একেবারে স্বাভাবিক ভাবে আমরা দেখছি। তবে আমার জিজ্ঞাসা হচ্ছে, আপনি সাহিত্য
সাহিত্য অঙ্গনে বা সাহিত্য চর্চায় আপনার বিগত সময়ে আপনার আসলে কি ভূমিকা রয়েছে? দেখুন, ডাকসু বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ যেই বডিটা রয়েছে সেটি কিন্তু আসলে আপনার একটি রাজনৈতিক প্রতিষ্ঠানও বটে, এটা কিন্তু অধিকার আদায়ের প্রতিষ্ঠানও বটে। এখান থেকে ধরেন সাহিত্য সংস্কৃতির যে কাজগুলো সেগুলো সব কিন্তু ডকুমেন্টেড না, সব কাজ কিন্তু ডকুমেন্টেড না, এটা কিন্তু একটা আন্দোলন। তো এই আন্দোলনের অংশ হিসেবে আমি যখন ফিল করলাম যে এই জায়গাগুলোতে ঘাটতি আছে, তো আমার মনে হয়েছিল যে জুলাই অভ্যুত্থানকে সাহিত্য সংস্কৃতির অঙ্গনে শক্তিশালী করার জন্য হলেও, যেহেতু এই কাজটা এখন পর্যন্ত হচ্ছে না, সেই জায়গা থেকে এবং আপনার এই ক্ষেত্রটাকে কালচারাল ফেসিজম মুক্ত করা এবং বিদেশি আধিপত্যবাদ প্রভাবকে আমি মানে খুব বেশি নেতিবাচকভাবে দেখতে চাই না। কারণ আপনাকে একটা সাহিত্যকে ডেভেলপ করতে হলে আসলে সবার কাছ থেকে আপনার কম বেশি নিতে হবে, কিন্তু আমি আধিপত্যবাদটাকে বিরোধিতা করছি। এই জায়গা থেকে আসলে কাজ করার জায়গা থেকে আমি মনে করি যে আমার এই জায়গা থেকে কাজ করার সুযোগ রয়েছে এবং কাজ করাটা জরুরি। আরেকটা বিষয়, আপনি যদি বলেন যে আমি কোনো কাজ করেছি কিনা, সাহিত্য সংস্কৃতি অঙ্গনে আমার কোনো কাজ করেছি কিনা, আসলে আমাকে মানুষ যেভাবে দেখে যে সবসময় মনে করেন যে আমি একটা আন্দোলন সংগ্রামের মধ্যে থাকি। একটা বিষয়তে আমি যেটা বললাম যে সাহিত্য সংস্কৃতির অঙ্গনেও আন্দোলন রয়েছে, আমাদের এইগুলো যে আধিপত্যবাদটা আমি মুক্ত করতে চাই, সেটা কিন্তু আন্দোলন করা সম্ভব না, এটা একটা আন্দোলন। আর একটা বিষয় ধরেন সংস্কৃতি বলতে আমরা কি বুঝি, যে আমাদের যে যাপিত জীবন সেটা তো সংস্কৃতি। আমি যে আন্দোলন করছি, সংগ্রাম করছি, মিছিল করছি, স্লোগান দিচ্ছি, এটা তো সংস্কৃতির একটা পার্ট। আমাদের জীবনের যতগুলো পার্ট আছে এর মধ্যে এটা তো একটা পার্ট। ধরেন আমি গান গাচ্ছি, নৃত্য করছি, অভিনয় করছি, বা কবিতা আবৃত্তি করছি, বা অন্য যত বিষয়গুলো রয়েছে সবগুলোর মধ্যে এটা একটা পার্ট। আবার আমার খাদ্য অভ্যাসও আমার সংস্কৃতি। আবার ধরেন যে আমার যদি বলেন যে আপনি কি করেছেন, ধরেন কালচারাল এই যে প্র্যাকটিক্যাল জায়গাগুলোতে, আমি কীর্তনখোলা নাট্য সংসদ নামে আমাদের একটা নাট্য সংসদ রয়েছে, সেখানে আমি একটা দীর্ঘ সময় আমি নাট্যাভিনয় শিখেছি এবং আমরা আমাদের বিভিন্ন ছোট ছোট নাটক মঞ্চ অভিনয় হয়েছে। তারপরে আমাদের আলোকবর্তিকা নামক একটি সাংস্কৃতিক সংগঠন রয়েছে, সেটিতে আমি কাজ করেছি এবং বেশ কিছু আপনার ক্লাসিক্যাল নাটক, তপস্বী ও তরঙ্গিনী, এই ধরনের কিছু নাটক টিএসসিতে নামানোর ক্ষেত্রে আমার সুযোগ কিছুটা হলে কাজ করার সুযোগ হয়েছে, কাছ থেকে কাজ করেছি। এবং পাশাপাশি ধরেন আমি যখন বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করি, প্রথম বর্ষেই আমার আর সি মজুমদারে আমার নজরুলের অগ্নিবীণা কাব্যের উপর একটি প্রবন্ধ উপস্থাপিত হয় এবং সেটা আমি উপস্থাপন করি। এবং পরবর্তীতে আসলে দীর্ঘ আন্দোলন সংগ্রামের কারণে আসলে আমি ধরেন ডকুমেন্টের যে কাজ সেটা তো খুব বেশি করতে পারিনি, তবে আরো আমার কাজ রয়েছে কিছু সাথে সামনে। আপনার সময়টা তো আসলে পুরোপুরি রাজপথের আন্দোলনের একটি পরিবেশ ছিল বাংলাদেশের পার্সপেক্টিভে, সে কারণে আপনাকে হয়তো আমরা রাজপথের আন্দোলন সংগ্রামের একজন সৈনিক হিসেবে বেশি দেখেছি। তবে নিশ্চয়ই আপনি যেমনটি বলছিলেন যে আপনি অনেকগুলো নাট্য সংসদ, অনেকগুলো সাহিত্য সাময়িকীর সাথে আপনি সংযুক্ত ছিলেন, ইনফ্যাক্ট টিএসসিতেও আপনি এই ধরনের কর্মসূচিগুলো পরিচালনা করছেন। আমি আশাবাদ ব্যক্ত করতে চাই, বা আমার ধারণা নিশ্চয়ই আপনার এই কর্মসূচিগুলো আগামী দিনে আপনাকে এই পদে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবে, এবং আপনি নির্বাচিত হলেও আপনি আপনার পেছনের অভিজ্ঞতার আলোকে আপনি সামনের দিকে কাজ করতে পারবেন। আমি একটু জানতে চাই, আপনি সাহিত্য এবং সাংস্কৃতিক অঙ্গনে যে ঘাটতির কথাগুলো বললেন, যে ঘাটতিগুলো রয়েছে, স্পেসিফিক আমাদেরকে দু একটা ঘাটতি কি বলবেন, যে ঘাটতিগুলো আসলে আপনার চোখে ধরা পড়েছে, এবং সেই ঘাটতি পূরণে আপনি কি পরিকল্পনা নিয়েছেন? যেমন ধরেন জুলাই অভ্যুত্থানে যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে পরিমাণ অংশগ্রহণ ছিল, ঢালাওভাবে অধিকাংশ শিক্ষার্থী কিন্তু অংশগ্রহণ করেছে, কিন্তু তাদের যে স্মৃতি কথাগুলো রয়েছে, তাদের কীভাবে লড়াইয়ের মধ্যে এসেছে, সেটা কিন্তু আসলে ওয়েল ডকুমেন্টেড না। তাদের স্মৃতি কথাগুলো কিন্তু কোনোভাবে ওইভাবে পাবলিশের ব্যবস্থা করা হয়নি বা প্রকাশনার ব্যবস্থা করা হয়নি, যেটি স্থায়ীভাবে থেকে যাবে। তা আমি ডাকসুতে নির্বাচিত হলে জুলাই বিপ্লব নিয়ে যে কবিতা, গল্প, উপন্যাস যে বিষয়গুলো রয়েছে সেগুলো রচনার ক্ষেত্রে আমার পৃষ্ঠপোষকতা প্রদান করার আমি চেষ্টা করবো ডাকসুর পক্ষ থেকে। পাশাপাশি শিক্ষার্থীদের স্মৃতি কথাগুলো রয়েছে, অনেকেই লিখেছে কিন্তু পাবলিশ করতে পারছে না, যে পাবলিশ করার ক্ষেত্রে আমি ব্যবস্থা করব। এবং আপনার যারা আহত, পঙ্গুত্ব বরণ করেছে, শহীদ হয়েছে, তাদের জীবনী নিয়ে যাতে আপনার আত্মজীবনী যেটি রয়েছে সেটি যাতে সংরক্ষণ করার ব্যাপারে পদক্ষেপ নেওয়া যায়, সেটি আমার চেষ্টা থাকবে। পাশাপাশি জুলাই সাহিত্য পদক নামে একটি পদক চালু করা যায় কিনা সাহিত্যের ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, সেটি নিয়ে আমরা চেষ্টা করবো আর কি। আর পাশাপাশি ধরেন
সাহিত্য চর্চার কথা যদি বলেন, বাংলাদেশের একটা বঙ্গীয় সাহিত্য বা বাংলা সাহিত্য, এর পাশাপাশি সাহিত্যের মধ্যে কিন্তু আরবি, ইংরেজি বা ফার্সি, অন্যান্য বিশেষ সাহিত্যগুলো কিন্তু পড়ে। তো সেই সকল সাহিত্য চর্চার ক্ষেত্রে আমি ডাকসুর মাধ্যমে এর পৃষ্ঠপোষকতা প্রদান করতে চাই, যাতে করে সকল বিশ্বনন্দিত সাহিত্যের উপরে নিয়মিত পাঠচক্র, সেমিনার উপস্থাপিত হতে পারে, বিভিন্ন প্রতিযোগিতা উপস্থাপিত হতে পারে, এবং সাহিত্যের উপরে ইত্যাদি বিশ্ব সাহিত্যের উপরে গবেষণা করার জন্য যদি যে সকল আপনার প্রণোদনা প্রয়োজন, সেগুলো আমি ডাকসুর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। এবং নিয়মিত ভিত্তিতে আপনার শিক্ষার্থীদের যে সাহিত্য চর্চা, আপনার নবীন সাহিত্যিক তৈরির ক্ষেত্রে যে বিষয়গুলো রয়েছে, ধরেন আপনার সাহিত্যিকদের লেখনী প্রকাশ করার ব্যবস্থা করা, সেটি আমি করার চেষ্টা করবো। ধরেন সেটি হতে পারে দেশীয় আন্তর্জাতিক বিভিন্ন পোর্টালে তাদের সাহিত্যগুলো প্রকাশ করার ব্যবস্থা করা, তারপরে দেশীয় আন্তর্জাতিক দেশ বরণ্য যে সাহিত্য রয়েছে তাদেরকে সাথে নিয়ে নবীন শিক্ষার্থীদের, নবীন সাহিত্যিকদের নিয়ে বিভিন্ন কর্মশালা আয়োজন করা। তারপরে আপনার বাংলা একাডেমি সহ যত স্বনামধন্য প্রকাশনী প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রকাশনীর মাধ্যমে আপনার বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের যে পাণ্ডুলিপিগুলো রয়েছে, সেগুলো আসলে প্রকাশের ব্যবস্থা করা, এই ধরনের আপনার পৃষ্ঠপোষকতা প্রদান করার একটা চেষ্টা থাকবে। আর সাহিত্য উৎসব এবং প্রতিযোগিতার ক্ষেত্রে আন্তঃবিশ্ববিদ্যালয় এবং আন্তঃবিশ্ববিদ্যালয় সাহিত্য প্রতিযোগিতা আয়োজন করা, আন্তর্জাতিক সাহিত্য শিক্ষা সম্মেলন আয়োজন করা, পাশাপাশি ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রাঙ্গণ রয়েছে, এখানে একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা নিজস্ব বইমেলা আয়োজন করে, এক্ষেত্রে পদক্ষেপ থাকবে। তারপরে প্রকাশনার কার্যক্রমে যদি আপনি চিন্তা করেন, তাহলে ডাকসুর উদ্যোগে আমরা অনেকগুলো কাজ করতে পারি। এর মধ্যে ধরেন মাসিক, ত্রৈমাসিক বা ষান্মাসিক এরকম সাহিত্য পত্রিকা ডাকসুর উদ্যোগে প্রকাশ করা এর উদ্যোগ থাকবে। পাশাপাশি ধরেন এখানে তো সবার অংশগ্রহণ থাকবে, ধরেন হিন্দু, মুসলিম, খ্রিস্টান বা যত বৈচিত্র্যময় চিন্তাধারা বা মতাদর্শের লোক রয়েছে, বা এর বাইরে যে আমাদের মাটির বা কৃষিজ যে সংস্কৃতি রয়েছে, সেগুলো আসলে এখানে পরিস্ফুটিত হবে। পাশাপাশি ধরেন আমাদের যে ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতিগোষ্ঠী রয়েছে পাহাড়ে সমতলে, তাদের যে নিজস্ব ভাষা আছে, সেই নিজস্ব ভাষায় তাদের প্রকাশনীগুলো বা তাদের সাহিত্য চর্চার ক্ষেত্রে যে ব্যবস্থা করা, সেই খেলার পৃষ্ঠপোষকতা করার চেষ্টা করবো আর কি। আপনি তো অনেকগুলো দিকে বললেন, যে দিকগুলোতে আপনি কাজ করবেন, অনেকগুলো সেগমেন্টের কথা বললেন। সেখানে নাচ আছে, কবিতা আছে, আবৃত্তি আছে, সেখানে অভিনয় আছে, এবং বিভিন্ন ধরনের কর্মসূচির কথাই আপনি বললেন। সম্ভবত এটি আপনার নির্বাচনী ইশতেহারের অংশ নিশ্চয়ই। আমি একটু জানতে চাই যে সংস্কৃতি, আমাদের দেশীয় পরিমণ্ডলে যেহেতু 90% মানুষ মুসলিম, এবং মুসলিমদের যাপিত জীবনে যে সংস্কৃতি তারা লালন করে, তারা প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে পবিত্র কোরআন তেলাওয়াত করে, এবং এই তেলাওয়াত কিন্তু তাদের সংস্কৃতির অংশ। তারা দেখা যায় যে হামদে বারি তাআলা বা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বিভিন্ন সময় পরিবেশন করে। এই জায়গাগুলোতে কি আপনার কোনো কাজ থাকবে কিনা? দেখুন, সাহিত্য সংস্কৃতি আমি বলতে যেটা বুঝিয়েছি, সংস্কৃতি মানে হচ্ছে আমাদের যাপিত জীবন। তো যাপিত জীবন এক একজন এক একভাবে জীবনযাপন করে। ধরেন আপনি যেটি বললেন মুসলিম বললেন বা সনাতন ধর্মাবলম্বী বললেন বা অন্য কোনো ধর্মাবলম্বী, তাদের প্রত্যেকের জীবন আচার খাদ্যাভ্যাস কিন্তু আলাদা। তো সেই জায়গা থেকে প্রত্যেকের সংস্কৃতিগুলো যে রয়েছে, সেটা সহাবস্থান সৃষ্টি করে হচ্ছে ডাকসুর দায়িত্ব বা আমার দায়িত্ব হবে। সেই দায়িত্বের জায়গা থেকে যে মুসলিম যে আপনার সাহিত্য, যে ওনাদের মুসলিম যে কালচারগুলো রয়েছে, ধরেন আপনার উৎসবগুলো রয়েছে মুসলিম, সেই উৎসবগুলো আসলে পালন করার ক্ষেত্রে ডাকসুর পক্ষ থেকে আমরা পৃষ্ঠপোষকতা প্রদান করব। ইতিপূর্বে আগে যেটা হতো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আয়োজন করা যেত, কিন্তু আপনি চাইলে কাওয়ালি আয়োজন করতে পারতেন না, কোরআন তেলাওয়াত আয়োজন করতে পারতেন না, আয়োজন করতে গেলে প্রোডাক্টিভ রমজান শীর্ষক প্রোগ্রাম আপনি আয়োজন করতে পারতেন না, আয়োজন করতে গেলে আপনার উপর হামলার শিকার হইতে হইতো, মামলার শিকার হইতে হইতো। তো এখন সে পরিস্থিতিটা কিছুটা চেঞ্জ হলে এখন কিন্তু সেই কালচারাল ফ্যাসিজমের যে মনোভাবটা, এটাও কিন্তু একটা অংশের মধ্যে রয়েছে, তারা কিন্তু এখনো বাধা দেওয়ার চেষ্টা করছে। তা সেই জায়গা থেকে আমার পদক্ষেপ থাকবে, ধরেন মুসলিম যে সংস্কৃতি রয়েছে, আমি নির্বাচিত হলে যেটি করব, ধরেন আপনার মুসলিম যে সংস্কৃতির মধ্যে যদি বলতে পারেন যে ঈদ রাত্রে চাঁদ মিছিল করা, এটি আয়োজন, তারপরে ঈদ উৎসবটা যাতে সম্মিলিতভাবে আয়োজন করা যায়। এরপরে আপনার অন্যান্য যে বিষয়গুলো, ধরেন সিরাতুন নবী, তারপরে আপনার রবিউল আউয়াল বা সিরাতুন নবী, তারপরে আপনার
অন্যান্য যে বিষয়গুলো রয়েছে রমাদানে অনেক সময় দেখা যায় যে রমাদান কেন্দ্রিক সাহারি, ইফতার, তারপরে আপনার যত বিষয়গুলো ধরেন শবে মেরাজ, শবে কদর ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে মুসলিম কালচার, সেগুলো আসলে ডাকসুর উদ্যোগেই আয়োজন করা এবং পৃষ্ঠপোষকতা প্রদান করার চেষ্টা করা হবে। এবং পাশাপাশি যে মুসলিম যে লিটারেচারগুলো রয়েছে, ধরেন কোরআন যদি বলতে পারেন, বা ধরেন আপনি ফিকহা বা হাদিস, তাফসীর, মুসলিম দর্শন, তারপরে মুসলিম কবি সাহিত্যিকদের যে লেখনী, মানে ইসলামী ভাবধারার যে লেখনীগুলো রয়েছে, এবং মুসলিম যে দার্শনিকরা রয়েছে তাদের জীবনী চর্চা এবং অন্যান্য সাহিত্য চর্চা করার ক্ষেত্রে আসলে ডাকসুর পক্ষ থেকে আমরা পৃষ্ঠপোষকতা প্রদান করব। শুধু মুসলিমদের জন্য করবেন এক্ষেত্রে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের জন্য? না, আমার তো ডাকসু তো শুধু মুসলিমদের জন্য। ডাকসুতে এখানে আমার অভ্যন্তরে সনাতন ধর্মাবলম্বীরা রয়েছে, আমাদের বৌদ্ধ ভাইরা রয়েছে, খ্রিস্টান ভাইরা রয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী ভাইরা রয়েছে, তাদের নিজস্ব ধর্ম রয়েছে। তো এই জায়গাগুলোতে আমার আসলে সবগুলো ক্ষেত্রেই আমার থাকবে। ধরেন সনাতন ধর্মাবলম্বীদের কথা যদি বলা যায়, তাদের মূল সাংস্কৃতিক অনুষ্ঠান, মূল সংস্কৃতির মধ্যে ধরেন রয়েছে দুর্গা পূজা, তারপর সরস্বতী পূজা, হোলি উৎসব, ভাইফোঁটা ইত্যাদি যে উৎসবগুলো রয়েছে সেগুলো আসলে আয়োজন করার ক্ষেত্রে আমরা পৃষ্ঠপোষকতা প্রদান করব। পাশাপাশি ধরেন ভজন, কীর্তন, তারপর শ্যামা সঙ্গীত ইত্যাদি যে তাদের সঙ্গীত আচার অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো আয়োজন করার ক্ষেত্রে সকল ধর্মের অনুসারী শিক্ষার্থীদের জন্য আপনাদের কর্মসূচি থাকবে। আমি একটু জানতে চাই যে নাটক সিনেমাগুলোতে আমরা বিগত ফেসিবাদী আমলে দেখেছি যে সেখানে একটি নেগেটিভ চরিত্র উপস্থাপন করার ক্ষেত্রে সেখানে হয়তো ধর্মীয় কোনো সিম্বলকে তারা উপস্থাপন করতেন, সেটি হতে পারে হিজাব কিংবা সেটি হতে পারে দাড়ি, টুপি, পাঞ্জাবি। এই জায়গাগুলোতে কি আপনাদের কোনো ভূমিকা থাকবে কিনা? দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কালচারাল পরিবেশ, সেই পরিবেশে আসলে এখনও যারা হিজাব নিকাব পরিধান করে তাদের জন্য আসলে একটা দুঃসহ অবস্থা বলা যায়। যে ধরেন অনেক ক্ষেত্রে হিজাব নিকাব যারা পরে তাদের প্রশাসনিকভাবে এক ধরনের নিগ্রহ বা বঞ্চনার শিকার হতে হয়। তো সেই জায়গা থেকে আমাদের কাজ থাকবে যাতে করে কোনো নারী শিক্ষার্থী হিজাব পড়তে বা নিকাব পড়তে তাদের যাতে কোনো অসুবিধা না হয়, এবং তাদের যে সংস্কৃতি এই চর্চা করতে তাদেরকে বাধা প্রদান করতে না পারে, সেই ক্ষেত্রে আমাদের দৃঢ় অবস্থান যেমন থাকবে। পাশাপাশি ধরেন আবার এমন বিষয় রয়েছে, ধরেন অনেকে শাড়ি পরে বা অন্যান্য পোশাক পরে, তারা এটা করার কারণে হয়তো প্রশাসনিকভাবে খুব বেশি নিগ্রহের শিকার হয় না বললেই চলে। কিন্তু এই ব্যতিক্রম ধরেন তারা বিভিন্ন অন্য চিন্তার মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের কটূক্তি বা কটু কথা শুনতে হয়, বা ধরেন ইফটিজিং এর শিকার হতে ইত্যাদি বিষয়গুলো রয়েছে। অনলাইনে দেখা যায় যে বিভিন্ন শেমিং এর বিষয়, স্লাট শেমিং এর বিষয়গুলো রয়েছে। সেইটার ক্ষেত্রে আসলে কঠোর পদক্ষেপ গ্রহণ করার আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। সংস্কৃতির ক্ষেত্রে তো সেটি শুধু পোশাকই আমাদের সংস্কৃতি নয়, আমাদের কথা এটি শুধু সংস্কৃতি নয়। আমরা যদি স্থাপত্য সংস্কৃতির কথা চিন্তা করি, সেই জায়গাতে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের দেশের শুধু স্বাধীনতার পর থেকে নয়, বরং স্বাধীনতার অনেক আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের স্থাপত্য শিল্পের ধারক এবং বাহক। এই জায়গায় স্থাপত্য শিল্পের সুরক্ষা বা স্থাপত্য শিল্পকে আরও জনপ্রিয় করার জন্য আপনার কি কোনো কর্মসূচি আছে? দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস প্রায় 100 বছরও প্রাচীন, যে কারণে এখানে যে স্থাপনাগুলো রয়েছে অধিকাংশই ধরেন অনেক ইতিহাস তার সাথে জড়িত রয়েছে। আপনি সেটি বলতে পারেন মুসা খাঁ মসজিদের কথা বলতে পারেন, আপনি বলতে পারেন সলিমুল্লাহ মুসলিম হলের কথা বলতে পারেন, আপনি গ্রিক স্থাপনার কথা বলতে পারেন যেটি টিএসসিতে রয়েছে, আপনি জগন্নাথ হলে যে মন্দিরগুলো রয়েছে বা বৌদ্ধ মন্দির বা অন্যান্য মন্দির যেগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে কথা বলতে পারেন। এগুলো কিন্তু আমাদের একটা ঐতিহ্যের অংশ। সেই ঐতিহ্যগুলো সংরক্ষণের ক্ষেত্রে আমরা আসলে যতটুকু পদক্ষেপ গ্রহণ করার সুযোগ থাকে আমরা পুরোটাই গ্রহণ করবো, এবং ঐতিহ্যগুলো আমরা সংরক্ষণ করবো এবং ধ্বংসের হাত থেকে রক্ষা করবো। বিশেষ করে ধরেন সলিমুল্লাহ হল, তারপরে আপনার এবং ক্যাম্পাসের আশেপাশে মধ্যে অনেক বিষয়গুলো রয়েছে যেগুলো আসলে আমরা জানিও না, এত প্রাচীন স্থাপনা রয়েছে। সেইগুলো আসলে আপনার সংরক্ষণের ক্ষেত্রে এবং মেরামতের ক্ষেত্রে যাতে করে এটি ভেঙে না যায় এবং এই ইতিহাসটা ধরে রাখা যায়, সেক্ষেত্রে আমরা পদক্ষেপ গ্রহণ করব। আচ্ছা, তৃতীয় লিঙ্গের ভোটার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি থেকে থাকে, তাদের সংস্কৃতি রক্ষায় বা তাদের সংস্কৃতি চর্চায় আপনার কি কোনো পরিকল্পনা আছে? দেখুন, তৃতীয় লিঙ্গের যে আপনার ভোটার যেটার কথা বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে সেটির সংখ্যা কম নাই বললেই চলে। তারপর তাদের জন্য আমাদের বিভিন্ন পদক্ষেপ থাকবে। সেটি হতে পারে তারা যে সবচেয়ে বড় সমস্যাটা ফেস করে, যে আপনার
মেন্টাল মানসিক দিকগুলোতে তারা বিভিন্ন ধরনের অবমাননাকর পরিস্থিতির শিকার হয় এবং বিভিন্ন ধরনের তাদের এমন পরিস্থিতি তৈরি হয় যে আসলে তারা নিজেদেরকে আলাদা মনে করে। সেটা আপনি তৃতীয় লিঙ্গের কথা বলতে পারেন বা আপনি বিভিন্ন ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের কথা বলতে পারেন। তো তাদের ক্ষেত্রে আসলে এমন একটা আবহাওয়া তৈরি করে যে তারা যাতে কোনোভাবেই আপনার তাদের এমন একটা পরিবেশ পায় যে পরিবেশে তাদেরকে আসলে কেউ শেমিং করবে না, তাদেরকে কটূক্তি করবে না, তাদের এই বিশেষ চাহিদা সম্পূর্ণ হওয়ার কারণে তারা নিগ্রহের শিকার হবে না, বঞ্চনার শিকার হবে না, এমন একটা আমরা আবহাওয়া তৈরি করতে চাই। এবং তাদের একাডেমিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে যে সহযোগিতাগুলো প্রয়োজন রয়েছে সেগুলো আমাদের পাশে যেমন থাকবে তেমন পাশাপাশি ধরেন অন্ধ শিক্ষার্থীদের জন্য অডিও বুক, ব্রেইল ইত্যাদির মাধ্যমে যাতে সাহিত্য তারা চর্চা করতে পারে সেই পদক্ষেপগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। কিন্তু সাহিত্যের এই যে বৈচিত্র্যময় রূপ, এই বৈচিত্র্যময় রূপের কথা বলে কেউ যদি ট্রান্সজেন্ডারকে কোনো রকম অ্যাক্সেস দেওয়ার পায়তারা করে, সেই ক্ষেত্রে আপনারা এটিকে কিভাবে প্রতিহত করবেন? দেখুন, ট্রান্সজেন্ডার তো আসলে কোনো কালচার হতে পারে না, এটা আসলে আপনার বিকৃত চর্চা। আমার ক্যাম্পাস জীবনে যে অ্যাক্টিভিজমগুলো আমি শুরু দিয়ে অ্যাক্টিভিজম করেছি, আমার একটা গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিজম ছিল আসলে ট্রান্সজেন্ডার কোটার বিরুদ্ধে আন্দোলন করা। আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্রান্সজেন্ডার কোটা সৃষ্টি করা হয়েছিল। এখানে আপনার ট্রান্সজেন্ডার তো একটা আমব্রেলা শব্দের মধ্যে তো অনেক কিছু চলে আসে, এলজিবিটিকিউ থেকে সব কিছু চলে আসে। তো এই জায়গা থেকে আমরা আন্দোলন তখন করেছিলাম যাতে ট্রান্সজেন্ডার কোটা না দেওয়া হয়। তো এবং ট্রান্সজেন্ডার কোটা যদি হিজড়া সম্প্রদায়ের জন্যই আসলে বা তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের জন্য যদি এটা করা হয়, তাহলে আসলে আপনার এটার শব্দটা অন্যভাবে শব্দায়ন করা যেতে পারে। আপনার যে শব্দগুলো ছেলে তাদের সাথে যায় সেইগুলো করা যেতে পারে। সাংবিধানিকভাবে তো তৃতীয় লিঙ্গ শব্দটাই আসলে যুক্তিযুক্ত, সেটি ব্যবহার করা যেতে পারে, বা অন্য কোনো শব্দ যেটা তাদের আসলে আত্মমর্যাদার সাথে যায় সেই শব্দগুলো ব্যবহার করা যেতে পারে। কিন্তু ট্রান্সজেন্ডার শব্দের আসলে কোনোভাবেই ব্যবহার করার সুযোগ নেই। সেই জায়গা থেকে আমরা দীর্ঘ আন্দোলন করেছি, অবস্থান কর্মসূচি পালন করেছি। পরে এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু এটার একটা ব্যাখ্যা দিতে বাধ্য হয়েছিল, কিন্তু তারা ট্রান্সজেন্ডার শব্দটা চেঞ্জ করেনি। পরে আগস্ট পরবর্তী সময় এই শব্দটা আসলে চেঞ্জ করা হয়। এবং যদি কেউ এই বিকৃত চর্চাটা আনার চেষ্টা করে তাহলে আমাদের এখানে আমাদের অবস্থান থাকবে। তবে এটা ঠিক যে যদি আরও আপনার যেটি বলে যে যাদের অসুস্থতা আছে, চিকিৎসা প্রয়োজন, যে এই ধরনের ক্ষেত্রে তো আমরা বলছি যে বিশেষ চাহিদার ক্ষেত্রে ব্যবস্থা করা এবং অন্যান্য বিষয়গুলো যাতে তাদের আবহাওয়া তৈরি হয় সেটা করা যাবে। কিন্তু অদল বদল করে যে ট্রান্সজেন্ডার হয় এটা আসলে সুযোগ নেই এবং আপনারা এটিকে শক্ত হাতে প্রতিহত করবেন। তবে এটা ঠিক যে আমাদের দেশীয় যে ভাবমূর্তি সেটিতে আসলে যেরকম ধরেন ট্রান্সজেন্ডারের ক্ষেত্রে হিজড়াদের ক্ষেত্রে যেটা বলা হয় বা বিশেষ চাহিদা তাদের প্রতিবন্ধকতা রয়েছে, তাদের ক্ষেত্রে যেটা যারা পুরুষের দিকে তারা হচ্ছে পুরুষ হিসেবে এবং যাদের দিকটা নারীর দিকে বেশি তারা নারীর দিকে। তো এই ধরনের একটা চিন্তা কিন্তু আলাপ কিন্তু আছে। তো সেই জায়গা থেকে আসলে এই বিষয়গুলো আমাদের যে ইনশিওর করা সেটা আসলে আমাদের যত করা সম্ভব হয় আমাদের জায়গা থেকে সেটা চেষ্টা করা। এবং ট্রান্সজেন্ডার যে আপনার বিকৃত চর্চা যেটি অদল বদল করা সেটা আসলে বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকবে। জনাব মোসাদ্দেক, আপনি বাংলা সাহিত্যে পড়েছেন, কিন্তু আমরা দেখেছি আপনাকে ম্যালকম এক্স খুব বেশি প্রভাবিত করেছে বলে আমার ধারণা। আপনি কি একটু পরিষ্কার করবেন? দেখুন, ম্যালকম এক্স তিনি আসলে যে তার যে ফিলোসফি, তিনি কিন্তু একটা দীর্ঘ সময় আপনি একটা লড়াই করেছেন আপনার বর্ণবাদের বিরুদ্ধে। আপনার মার্টিন লুথার কিং এর কথা যদি বলেন, তার আই হ্যাভ এ ড্রিম বক্তব্যটা ভাইরাল হয়েছে, কিন্তু ঠিক একই সময় কিন্তু সমসাময়িক সময়ে কিন্তু আপনার ম্যালকম এক্স আপনার এই বর্ণবাদ প্রথার বিরুদ্ধে আন্দোলন করেছেন। এবং আমি মনে করি যে তিনিও একেবারে কোনো অংশে মার্টিন লুথার কিং থেকে কম ভূমিকা রাখেননি, কিন্তু শুধুমাত্র ধরেন মুসলিম হওয়ার কারণে তার যে অবদান সেই অবদানটা কিন্তু আসলে হাইলাইটস বা ওইভাবে আপনার প্রকাশিত হয় নাই, বা আমরা ওইভাবে তাকে চিনি না, আইডল হিসেবে তাকে চিনি না। তো আমি তাকে নিয়ে যতটুকু অধ্যয়ন করেছি এবং তার যে লাইফ টাইম একটা ফিলোসফি লড়াই, সেই লড়াইগুলো থেকে আসলে আমি অনুপ্রাণিত। এবং তিনি যেভাবে লড়াই করেছেন তার জায়গা থেকে, তো আমি ঠিক একইভাবে আসলে লড়াইগুলো চালিয়ে যেতে চাই। তিনি আসলে তাকে আপনার আলাদা করে বিবেচনা করে নেওয়ার একটা প্রয়োজনীয়তা হচ্ছে এরকম যে তিনি আসলে যতগুলো আইডিওলজিক্যাল জায়গাগুলো রয়েছে, ধরেন মুসলিম আইডিওলজি বা খ্রিস্টান আইডিওলজি বা
আপনার সেকুলার আইডিওলজি, যতগুলো আইডিওলজি রয়েছে সবগুলো আইডিওলজির মধ্যে তিনি আসলে যাপন করেছেন, এবং যাপন করে তিনি একটা মাঝামাঝি একটা অবস্থানে এসে তিনি কিন্তু উপনীত হয়েছেন। তো সেই জায়গাটা একটি জায়গাতে লিবারেল বা মধ্যমপন্থী বলতে পারেন, যে মধ্যমপন্থী বলতে পারেন, যে সেই জায়গায় কিন্তু আসলে উপনীত হয়েছেন। তো সেই জায়গাটা কিন্তু আসলে জরুরি, এবং শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে কিন্তু তার অবদানগুলো সেভাবে স্বীকৃতি পায় নাই। তো এটাও আসলে জরুরি। তো এই সব বিষয়গুলো চিন্তা করে তার যে আপনার অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদী কণ্ঠস্বর, তার যে মানে স্পিচগুলো, কোটেশনগুলো এখন আপনি যদি পড়েন যে আই অ্যাম ফর ট্রুথ, নো ম্যান হু ক্যান, মানে কে সত্যটা বলছে সেটা গুরুত্বপূর্ণ না, আমি জাস্টিসের জন্য, কার বিরুদ্ধে অন্যায় হয়েছে সেটা গুরুত্বপূর্ণ না, এই যে তার যে বক্তব্য, সেই বিষয়গুলো আসলে আমাকে অনুপ্রাণিত করে, এবং আমি সেই আলোকেই আসলে কাজ করে যাই। যে কে বললো সত্য মিথ্যে সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ না, কিন্তু সত্য যে বলছে সেটা আসলে গুরুত্বপূর্ণ। এবং আমি সবসময় ন্যায় বিচারের পক্ষে, কে কে এটার বিপক্ষে আর আছে আর কে পক্ষে আছে, এটা আসলে দেখার বিচারটা যেখানে যাবে, যার পক্ষে বিপক্ষে যাবে, আপনি সেভাবেই সিদ্ধান্ত নিতে চান বা ভূমিকা রাখতে চান। জনাব মোসাদ্দেক, আপনি টিএসসি কেন্দ্রিক যে প্রভাত ফেরি সংগঠনটি রয়েছে বা স্লোগান ৭১ নামে যে সংগঠনটির অস্তিত্ব আমরা দেখেছি, এই সংগঠনগুলোর আমরা অনেকাংশে দেখেছি যে এই সংগঠনগুলোর মাধ্যমে ফ্যাসিবাদের পক্ষে বয়ান তৈরি করা হয়েছিল। আপনি সাংস্কৃতিক সম্পাদক পদে লড়ছেন, আপনি বিজয়ী হলে এই সংগঠনগুলোর ভূমিকা কি হবে? দেখুন, প্রথমত সাহিত্য সাংস্কৃতিক সম্পাদকের যে কাজ, সেই কাজটা হচ্ছে আপনার টিএসসি ভিত্তিক যে সাংস্কৃতিক ও সাহিত্যিক সংগঠনগুলো রয়েছে, সেই তাদের কার্যক্রমগুলো তারা স্বাধীনভাবে পরিচালনা করতে পারে সেই ব্যবস্থাগুলো করে দেয়, এবং তাদের মাধ্যমে ডাকসু যে আমরা যে ইশতেহারগুলো দিয়েছি সেই কাজগুলো আসলে তাদের মাধ্যমেই বাস্তবায়িত হবে। তো সেই ক্ষেত্রে তাদের উপর আমাদের কোনো রাজনৈতিক প্রেশার আসলে থাকবে না। ধরেন যে সাহিত্যিক যে সংগঠনগুলো রয়েছে, সেই সংগঠনগুলোর উপর কিন্তু আগে ছাত্রলীগ বিভিন্ন ধরনের প্রেশার ক্রিয়েট করে বিভিন্ন ধরনের বিবৃতি দেওয়া হতো, এবং মৌলবাদের উত্থান হয়েছে বা এই ধরনের কথা বলে তাদের কিন্তু রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার চেষ্টা করতো। সেই জায়গাগুলো কিন্তু রয়েছে। তো সেই জায়গায় আমাদের কোনো সংগঠনের প্রতি আলাদা কোনো থাকবে না, তবে এটা ঠিক প্রেশার থাকবে না। তবে এটি ঠিক যে কিছু কিছু সংগঠন যারা হচ্ছে আপনার জুলাই অভ্যুত্থান তো বটেই, পরবর্তী সময়ে তারা একেবারে আপনার ফেসিবাদীদের তাবেদারি করে আসছে, এবং তাদের একমাত্র লক্ষ্যই ছিল ফেসিবাদীদের তাবেদারি করা। এবং সেই জন্যই তো আমি কালচারাল লিটারেচারের যে সাইটটা রয়েছে অঙ্গন থেকে তো, এবং সাংস্কৃতিক অঙ্গনের যে ঘাটতির কথাগুলো বললেন, যে ঘাটতিগুলো রয়েছে স্পেসিফিক, আমাদেরকে দু একটা ঘাটতি কি বলবেন, যে ঘাটতিগুলো আসলে আপনার চোখে ধরা পড়েছে, এবং সেই ঘাটতি পূরণে আপনি কি পরিকল্পনা নিয়েছেন বলে আপনার চোখে ধরা পড়েছে, এবং সেই ঘাটতি পূরণে আপনি কি পরিকল্পনা নিয়েছেন? আমরা গ্রহণ করি, এবং অন্য কোনো সংগঠনের অভ্যন্তরে যদি কেউ এ ধরনের ফেসিবাদী আচরণ করে থাকে, সেটা নিয়ে আমাদের ন্যায়ানুগ ব্যবস্থা গ্রহণ থাকে। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি কোনো রেড টেরর বা লাল সন্ত্রাস যেটাকে আমরা বলি, এই ধরনের কোনো সন্ত্রাসী কার্যক্রম কি আপনারা আশঙ্কা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে? রেড টেরর যে বিষয়টি বললেন, লাল সন্ত্রাস, মেঘমালার বসু লাল সন্ত্রাসের একবার হুমকি দিয়েছিলেন, এর প্রতিবাদে আমরা আসলে মিছিল করেছিলাম। তো আদতে আমার মনে হয় না যে বামপন্থীদের এখন যে বর্তমান পরিস্থিতি, তারা তাদের আইডিওলজি যেভাবে বিকিয়ে দিয়েছে এবং তারা যেভাবেই সবসময় ক্ষমতার কাছাকাছি থাকতে চেয়েছে, তাদের দ্বারা তো আসলে মানে যেই তাদের যে নিজস্ব লড়াই, সেই লড়াইটা আসলে লড়াইয়ের জায়গাটা কিন্তু আসলে অনেক ছোট হয়ে আসছে। একসময় কিন্তু বামপন্থীদের জয় জয়কার ছিল। আপনি যদি মানে পূর্বকার সময় চিন্তা করতেন, তাহলে দেখতে পাইতেন যে বামপন্থীদের একটা দীর্ঘ লড়াই সংগ্রাম রয়েছে, এবং তাদের কিন্তু ব্যাপক সমর্থনও ছিল। কিন্তু তারা ধীরে ধীরে যখন তাদের আইডিওলজিক্যাল জায়গা থেকে সরে আসছে এবং সবসময় ক্ষমতার কাছাকাছি থাকতে চেয়েছে, তখন কিন্তু তাদের এই সমর্থনটা কমে গিয়েছে। আবার যখন তাদের সমর্থনটা যখন খুব বেশি ছিল, ওই সময় কিন্তু আসলে চরমপন্থার উদ্যোগটা হয়েছে, তখন দেখতে পাচ্ছে যে অনেক সমর্থন থাকা সত্ত্বেও আমি মানে তার আইডিওলজিটা সে প্রতিষ্ঠা করতে পারছে না। এইরকম একটা পরিস্থিতি কিন্তু আসলে রেড টেররের মানে উদ্ভবটা হয়েছে, এবং ওই সন্ত্রাস চরমপন্থার উদ্ভব হয়েছে। তো বর্তমান যে পরিস্থিতি, আসলে আমার কাছে মনে হয় না যে বামপন্থীদের যে মানে সোশ্যাল অবস্থান, সেই অবস্থান তাদের পক্ষে রেড টেরর করার খুব বেশি পসিবল বলে আমার কাছে খুব বেশি মনে হয় না। তারপরেও তার বিভিন্ন জায়গায় কিন্তু চেষ্টা চালাচ্ছে এই ধরনের, মানে বামপন্থী না, ওভারঅল বামপন্থী না, একটা অংশ চেষ্টা চালাচ্ছে। এই ধরনের সংবাদ কিন্তু আমাদের কাছে আছে, আস্তে আস্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে আলাপগুলো আসছে। ধরেন আপনার
বিভিন্ন ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে মিছিল মিটিং এর নিচ থেকে যে হামলা করা, নিজে যে আমার প্রতিপক্ষের উপর হামলা করার পরে ভিকটিম রোল প্লে করা, এই ধরনের ঘটনাগুলো কিন্তু আছে। হ্যাঁ, এই ধরনের বিষয়গুলো কিন্তু আছে। তো সেই জায়গা থেকে মানে একেবারে আশঙ্কাটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তবে তাদের যে এখন গ্রহণযোগ্যতা এবং তাদের যে আসলে মানে জনগণের সাথে সম্পৃক্ততা, এই পরিস্থিতিতে আসলে তাদের এ ধরনের কোনো কর্মকাণ্ড করার কোনো সুযোগ তাদের পক্ষে নেই বলে এখনই নেই। তবে তাদের যারা যদি এই ধরনের মন মানসিকতা লালন করে যে তারা রেড টেরর করবে, তাহলে এটা তো মানে তাদের যেই সর্বহারা পার্টি ছিল যারা, এবং এই ধরনের কোনো কিছু করলে আমি মনে করি যে সাধারণ শিক্ষার্থীরা নিশ্চয়ই তাদেরকে প্রতিহত করবে এবং তাদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করবে নিশ্চয়ই। জনাব মুস্তাদিক, আপনি ডাকসুর আপনি একটি সম্পাদকীয় পদে লড়ছেন। আসন্ন ডাকসু কি কোনোভাবে বানচাল করার বা এই ডাকসুকে নষ্ট করার কোনো ষড়যন্ত্র কি হচ্ছে? আপনি কোনো গন্ধ কি পাচ্ছেন? ষড়যন্ত্র তো সবসময় হয়েছে। ধরেন 5 আগস্টের পরবর্তী সময়ে যারা ক্ষমতার খুব কাছাকাছি চলে আসছে বলে নিজেদেরকে মনে করেছে, তারা কিন্তু সবসময় এই ডাকসুটাকে যাতে না হয় সে ধরনের বিভিন্ন ধরনের পদক্ষেপ তারা গ্রহণ করেছে, বিভিন্ন ধরনের চেষ্টা তারা চালিয়েছে। কিন্তু তারা আসলে শিক্ষার্থীদের যে ঐক্যবদ্ধ শক্তি, সেখানে তারা পরাজিত হয়েছে এবং একটা পর্যায়ে কিন্তু এখন ডাকসু নির্বাচন একেবারে হাতের নাগালে চলে এসেছে। যদিও 2-3 দিন আগেও প্রবোস্ট একটা নির্দিষ্ট দলের কিছু কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, তারা কিন্তু ডাকসু নির্বাচন পিছানোর ব্যাপারে বিভিন্ন ধরনের আলাপ করেছেন। আমাদেরকে তো মনে হচ্ছে যে এটা একটা নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা। তবে আমি মনে করি যে তারা ক্ষমতার খুব কাছাকাছি চলে গেলে এমন পরিস্থিতিতে কেউ যেতে পারে নাই যে শিক্ষার্থীদের আসলে সম্মিলিত মতের বিরুদ্ধে যাবে। সুতরাং ডাকসু নির্বাচন বানচাল করার মতো পরিস্থিতি ষড়যন্ত্র আমি দেখছি। আমি মনে করি না তারা শিক্ষার্থীদের সম্মিলিত শক্তির সামনে সফল হতে পারবে বলে মনে করছেন না। আমরা দেখেছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে পোস্টার, সেটিকে ছিঁড়ে ফেলা হয়েছে এবং সেই পোস্টারকে বিকৃত করা হয়েছে। বিশেষ করে তাদের প্যানেলের একজন নারী শিক্ষার্থী, তার ছবিকে চরম মাত্রায় বিকৃত করা হয়েছে। এই বিষয়গুলোকে আপনি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিভাবে মূল্যায়ন করছেন? দেখুন, প্রথমত যে ঘটনাটি ঘটেছে সেটি আসলে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আসলে কিছুটা হলে প্রশ্ন তোলে যে আপনি পোস্টার নিয়েছেন, আপনার পোস্টার ছেড়ে ফেলা হচ্ছে। আবার সেই পোস্টারের উপরে যেই মানে আক্রোশটা দেখানো হয়েছে, যে বিকৃত করার চেষ্টা করা হয়েছে, এটা আসলে আমি সমর্থন করি না। এবং আমি মনে করি যে যারা এটি করেছে তাদের ব্যাপারে প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা উচিত। জি, জনাব মুস্তাদিক, আপনারা গত এপ্রিল মাসে, অর্থাৎ আমাদের যেটি হচ্ছে পহেলা বৈশাখ, সেই পহেলা বৈশাখে আপনারা ক্যাম্পাসে লুঙ্গি পরে শোডাউন করেছেন এবং নিঃসন্দেহে লুঙ্গি আমাদের বাঙালি সংস্কৃতির অংশ। আপনি বিজয়ী হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি লুঙ্গি পরে ক্লাস করতে পারবে? দেখুন, লুঙ্গি পরে ক্লাস করার ক্ষেত্রে দেখানো বাধ্যবাধকতা আছে বলে আমার মনে হয় না। কিছুদিন আগেও আমি দেখলাম আমার ছোট ভাই যিনি লুঙ্গি পরে ক্লাস করে ছবি দিয়েছেন। লুঙ্গি পরে ক্লাস করার মধ্যে আসলে কোনো খুব বেশি বাধ্যবাধকতা আছে বলে আমি মনে করি না, বা আইনগতভাবে কোনো বাধ্যবাধকতা আছে বলে সেটা আমার কখনো চোখে পড়ে নাই। আচ্ছা, তার মানে সুযোগ আছে। আচ্ছা, তবে এটি আসলে যে আমাদের যে এখন স্ট্যান্ডার্ড কালচার একটা মানে দাঁড়াইছে, সেখানে আসলে এটা অন্যরা লুঙ্গি পরে ক্লাস করতে আসতেও নিজেদের আসলে মানে নিজেরাই অস্বস্তি বোধ করে আর কি। সেই জায়গা থেকে হয়তো তারা লুঙ্গি পরে ক্লাসে আসে। আচ্ছা, আমি একটু শেষ করতে চাই, একটু জানতে চাই আপনার কাছে, আপনি নির্বাচিত হলে প্রথম 100 দিনে আপনি কি কর্মসূচি শিক্ষার্থীদের জন্য ঘোষণা করবেন এবং বাস্তবায়ন করবেন? প্রথম 100 দিনে না, আমি ধারাবাহিকভাবে বললে আমি আপনাকে পুরো কর্মসূচিটাই আমরা বলতে পারি যে আমরা কি করব। একটু সংক্ষেপে যদি আমাদেরকে জানান যে আপনি আসলে শিক্ষার্থীদের জন্য কি করতে চান। আমি প্রথমত হচ্ছে আমি নির্বাচিত হলে জুলাই অভ্যুত্থানে যে স্মৃতিচারণগুলো রয়েছে, সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে কবিতা আবৃত্তি, আপনার গল্প উপন্যাস ইত্যাদি যে লেখনী ইত্যাদি আমি লেখনী সংগ্রহ করব এবং সেগুলো প্রকাশনের ব্যবস্থা করব। দ্বিতীয়ত হচ্ছে জুলাই অভ্যুত্থানের জুলাই বিপ্লব সাহিত্য পদক, শীর্ষক পদক আমি চালু করব এবং পাশাপাশি আহত জুলাই অভ্যুত্থানে যারা আহত এবং শহীদ হয়েছেন তাদের যে জীবনগুলো রয়েছে সেই জীবনগুলো ডকুমেন্টারি করার চেষ্টা করব যতটুকু সম্ভব হয়। এর পাশাপাশি আপনি যদি চিন্তা করেন যে আমাদের যেই সাংস্কৃতিক জায়গাগুলো রয়েছে, আমার যে সাহিত্যিক কাজ, ধরেন ডিবেট, আমি আন্তঃবিশ্ববিদ্যালয় এবং অন্তঃবিশ্ববিদ্যালয়ের বিতর্ক প্রতিযোগিতা যেটা আয়োজন
করা দরকার সেটির ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা প্রদান করবো, আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা। এর পাশাপাশি আপনার আন্তর্জাতিক বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় প্রতিনিধি প্রেরণের ক্ষেত্রে যে সহযোগিতাগুলো প্রয়োজন রয়েছে সেটি ডাকসুর পক্ষ থেকে করার চেষ্টা করব। পাশাপাশি আমাদের যে অন্যান্য কাজ রয়েছে, নবীন সাহিত্যিক তৈরি, তাদের জন্য একটি প্রকাশনার ব্যবস্থা করা, যে একটা পত্রিকা ডাকসুর উদ্যোগে ত্রৈমাসিক ষান্মাসিক পত্রিকা প্রকাশ, সেখানে শিক্ষার্থীদের লেখনের সুযোগ তৈরি করা, এটি করা হবে। শিক্ষার্থীদের নিয়ে সাহিত্যিক উৎসব, গল্প কবিতা লেখা, নাটক উপন্যাস লেখা ইত্যাদির প্রতিযোগিতা আয়োজন করে তাদেরকে সাহিত্যের ক্ষেত্রে আকৃষ্ট করার প্রচেষ্টা, সেগুলো করা হবে। পাশাপাশি আপনার যারা বিশেষ চাহিদা সম্পন্ন রয়েছে, অন্ধ বা অন্যান্য, তাদের জন্য ব্রেইলে বা অডিও বুক প্রয়োগের সৃষ্টির মাধ্যমে তারা যে সাহিত্য চর্চা করতে পারে সেই ব্যবস্থাগুলো গ্রহণ করা হবে। পাশাপাশি ধরেন আমাদের যে সংস্কৃতিগুলো রয়েছে সেক্ষেত্রে সেটাকে আমি আসলে মোটর থেকে কয়েকটা ভাগে ভাগ করতে চাই। একটি ধরেন আমাদের কৃষিজ মাটির সাথে যে মিশে থাকা যে সংস্কৃতি, ধরেন ফসল কাটার উৎসবকে কেন্দ্র করে বাউল গান, জারি গান, সারি গান, ভাটিয়ালি ইত্যাদির আসর নিয়মিত বসানো এবং ইত্যাদি প্রতিযোগিতা আয়োজন করা। তারপরে আমাদের যে শিল্পগুলো রয়েছে, লোকশিল্প, বাঁশ, বেত ইত্যাদি সহযোগী যে শিল্পগুলো রয়েছে, গ্রামীণ শিল্প, পটের চিত্র ইত্যাদিগুলোকে প্রদর্শনীর ব্যবস্থা করা এবং বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করে এগুলো চর্চাটাকে জারি রাখা। আলপনা আঁকার প্রতিযোগিতা এটা, এবং আলপনা আঁকার প্রতিযোগিতা জারি রাখা, বিভিন্ন কর্মশালা আয়োজন করা যাতে করে শিক্ষার্থীরা শিখতে পারে। পাশাপাশি আপনার যেই আপনার যদি যে ধর্মীয় ভাবাদর্শপূর্ণ কথা যদি বলেন, তার আগে যদি বলি যে কৃষিভিত্তিক যে বিষয়গুলো রয়েছে, ধরেন পহেলা বৈশাখ, নবান্ন, তারপরে পিঠা উৎসব, শীতকালীন, গ্রীষ্মকালীন, ষড়ঋতুকে কেন্দ্র করে যত গান রয়েছে সেগুলো আয়োজন করা ইত্যাদি বিষয়গুলো রয়েছে। বাংলাদেশের সংস্কৃতি যেগুলো রয়েছে সেগুলো আয়োজন করার ব্যবস্থা করা। পাশাপাশি আপনার যদি ধর্মীয় ভিত্তিক যে সংস্কৃতিগুলো রয়েছে, ধরেন ডাকসুর উদ্যোগে চাঁদ রাতে ঈদ মিছিল আয়োজন করা, সেটি করা হবে। তারপরে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা ডাকসুর উদ্যোগে আয়োজন করা এবং শিক্ষার্থীদের সম্মিলিতভাবে উৎসবে মেতে উঠতে পারে সেটির ব্যবস্থা করা। পাশাপাশি সিরাতুন নবী বা মিলাদ মাহফিল যেটি, সেটি আয়োজন করা, শবে মেরাজ, শবে কদর ইত্যাদি আয়োজন করা এবং ধর্মীয় তথা আধ্যাত্মিক আচারগুলো রয়েছে, আধ্যাত্মিকতা যেগুলো রয়েছে, ধরেন ইফতার, সাহারি, তারপরে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো আসলে আয়োজন করতে ডাকসুর পক্ষ থেকে আমরা পৃষ্ঠপোষকতা প্রদান করব। পাশাপাশি যে ইসলামিক সঙ্গীত যে বিষয়গুলো রয়েছে, ধরেন ইসলামিক সঙ্গীত, গজল, কাওয়ালি, তারপরে সুফি গান, অন্যান্য যা আছে, ধাম, নাত ইত্যাদি ডাকসুর উদ্যোগে নিয়মিত আসরের আয়োজন করা। তার পাশাপাশি আপনার যে ইসলামিক লিটারেচার যেগুলো রয়েছে, ধরেন কোরআন, হাদিস, ফিক, ইসলামী দর্শন, ইসলামী দার্শনিক এবং ইসলামী ভাবধারা যে সাহিত্যগুলো রয়েছে সেগুলো চর্চার ক্ষেত্রে নিয়মিত আসর বসানো, প্রতিযোগিতা আয়োজন করা, এই বিষয়গুলো থাকবে। এবং সনাতন ধর্মাবলম্বীদের জন্য ধরেন আপনার তাদের যে সরস্বতী পূজা রয়েছে, দুর্গা পূজা রয়েছে, তারপরে ভাইফোঁটা, অন্যান্য যে তাদের অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো আয়োজন ক্ষেত্রে ডাকসুর পক্ষ থেকে ডাকসুর উদ্যোগে আয়োজন করা এবং কোনো ক্ষেত্রে আয়োজনে পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা প্রদান করা, সেটি করা হবে। এবং সনাতন ধর্মাবলম্বীদের যেই আপনার যে বেদ রয়েছে, উপনিষদ রয়েছে, তারপরে তাদের সনাতন ধর্মাবলম্বীদের যে বৈষ্ণব সাহিত্য বা অন্যান্য বিষয় রয়েছে, সাধু সন্ন্যাসীর আখড়া ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে সেগুলো চর্চার ব্যবস্থা করা, এই হিস্ট্রিগুলো যাতে জানতে পারে, রামায়ণ মহাভারত পাঠের ব্যবস্থা করা, আসরের ব্যবস্থা করা তাদের জন্য, এবং বিভিন্ন পাঠের প্রতিযোগিতা আয়োজন করা, এগুলো থাকবে। পাশাপাশি আমি যদি শেষ করি, সনাতন ধর্মাবলম্বীদের যে ভজন, কীর্তন এবং ইত্যাদি যে সঙ্গীতগুলো রয়েছে সেই সঙ্গীতগুলোর আসর নিয়মিত বসানো এবং এই ক্ষেত্রেও আপনার আসর বসানোর ক্ষেত্রে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে সহযোগিতা এবং পৃষ্ঠপোষকতা প্রদান করা। পাশাপাশি যেটি ধরেন
আপনাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছে তাদের যে পাহাড়ি এবং সমতলে যে উৎসব রয়েছে, ধরেন গারো, সাঁওতাল, চাকমা, মারমা, ত্রিপুরা যারা 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 রয়েছে তাদের যে নিজস্ব সংস্কৃতি রয়েছে, সেই নিজস্ব সংস্কৃতি ডাকসুর উদ্যোগে আয়োজন করা এবং পৃষ্ঠপোষকতা প্রদান করা, পাশাপাশি তাদের খাদ্য অভ্যাস নিয়ে উৎসব আয়োজন করা, তারপরে আপনার তাদের যে নিজস্ব ভাষা রয়েছে সেই ভাষার আলোকে সাহিত্য চর্চার ব্যবস্থা করা এবং সেগুলো কিছু প্রকাশনী ব্যবস্থা করা, ধরেন বাৎসরিকভাবে একটি সংখ্যা বের করা, সেই ব্যবস্থা থাকবে। তারপরে পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং অন্য যারা একটা মানে প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যারা আছে তাদের সাহিত্য চর্চা এবং সাংস্কৃতিক কার্যক্রমের ক্ষেত্রে প্রণোদনা প্রদান করা, এই ব্যবস্থাগুলো থাকবে। এবং বৌদ্ধ পূর্ণিমা অথবা বড়দিন এগুলো ইত্যাদি আয়োজন করার যে পদক্ষেপগুলো সেগুলো নেওয়ার চেষ্টা করা হবে এবং আয়োজনের পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা প্রদান করা হবে। আর ডাকসুর উদ্যোগে আমরা যেটি করব, যে ধরেন যে আমাদের যে ঐতিহ্যগুলো রয়েছে, ধরেন যেটি বললাম মুসা খাঁ মসজিদ, তারপরে বলতে পারেন সলিমুল্লাহ মুসলিম হল, তারপরে গ্রিক স্থাপনা টিএসসির, তারপরে আমাদের জগন্নাথ হলে যে মন্দিরগুলো রয়েছে সেগুলো সংরক্ষণের ক্ষেত্রে যে পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার সেগুলো আসলে গ্রহণ করা হবে। তো সার্বিক বিষয়ে আমি মোটা দাগে আসলে মনে করি আমার যে বোধের জায়গা, যে সংস্কৃতির জায়গাটা হচ্ছে এক একজন এক এক রকম চিন্তা করে। ধরেন পয়লা বৈশাখের কথা যদি চিন্তা করেন, পয়লা বৈশাখ নিয়ে আলাপ করলে দুই ভাগে বিভক্ত। একটা ধরেন প্রথমে আলাপ হবে যে পয়লা বৈশাখ আমরা পছন্দ করি, আর অংশ বলে পছন্দ করি না, তারা পয়লা বৈশাখের মধ্যে নাই, সুতরাং তাদেরকে তো জোর করে আমার এখানে আনার প্রয়োজনীয়তা নেই। আবার যারা পয়লা বৈশাখ পছন্দ করে তাদের মধ্যে আবার কয়েক ধরনের আলাপ আছে। কেউ মনে করেন যে শুধু মানে তাদের পুরো এক বছরে তারা কি কার্যক্রম করলো সেটা নিয়ে একটা মানে আপনার কি বলে চিন্তা ভাবনা করা, হালখাতা করা ইত্যাদি ভাবে কেউ উদযাপন করতে চায়, কেউ ধরেন নৃত্য সঙ্গীত বা ইত্যাদির মাধ্যমে উদযাপন করতে চায়। এটা একটা বিষয় রয়েছে। কেউ আপনার পয়লা বৈশাখের সকালে পান্তা ইলিশ খেতে চায়, আবার কেউ পান্তা ইলিশ খেতে চায় না। তো যে যেটা করতে চায়, আমাদের যেটা থাকবে যে আমাদের কোনো প্রমোট করার বিষয় থাকবে না এখানে। আমরা তো মনে করি যে যেটি আপনার আমাদের যে মানে সব রকম ব্যবস্থা থাকবে, যাপিত জীবনটাই তো আমাদের সংস্কৃতি। তো যেখানে যে যেভাবে চায় তাকে সেভাবে ব্যবস্থা করে দেওয়া। যদি মানে ধরেন একটা অংশ যদি চায় যে তিনি শুধু মুসলিম নাত ইত্যাদির মাধ্যমে পয়লা বৈশাখ উদযাপন করবেন, তাকে সেই ব্যবস্থা করে দেওয়া। আর একটা অংশ যদি চায় যে না তিনি বাঙালিয়ানা সংস্কৃতির মাধ্যমে অন্যান্য যে গানগুলো রয়েছে এর মাধ্যমে উদযাপন করেন, সেটা ব্যবস্থা করা, সেই ব্যবস্থা থাকবে। আবার অনেকে ধরেন শবে বরাত আপনি যদি হালুয়া রুটির আয়োজন করেন, সেটার ক্ষেত্রে দুইটা বক্তব্য থাকবে, কেউ তিনটা পার্ট হয়ে যাবে। ধরেন একটা পার্ট হবে যারা শবে বরাতে হালুয়া রুটি ফ্রি করে দেবেন সবার জন্য। না ওটা বলছি না, কথা বলছি আর কি, যে ধরেন শবে বরাত পালন করা, উদযাপন করা গান সঙ্গীত ইসলামী সঙ্গীতের মাধ্যমে, হামদাতের মাধ্যমে। ধরেন এখানে দুটো অংশ থাকবে। একটা অংশ তো প্রথমেই বললো যে আমরা শবে বরাত পালন করি না, প্রথমে ভাগ হয়ে যাবে। ধরেন একটা অংশ বললো আমরা পালন করতে চাই না, আর যারা পালন করতে চায় তাদের মধ্যে ভাগ থাকবে। তারা কেউ এক একজন এক এক রকম ভাবে উদযাপন করতে চায়। তো তাদের এই বৈচিত্র্যটা আমাদের যে ডাকসুর যে লক্ষ্য, আমার যে শুরু থেকেই যে মানে স্লোগান যে সংস্কৃতির সকল যে বৈচিত্র্যগুলো রয়েছে সেই বৈচিত্র্যের মধ্যে একটা সহাবস্থান গড়ে তোলা, যে যেভাবে আয়োজন করতে চায় তাকে সেই সুযোগটা করে দেবেন। নিশ্চয়ই চমৎকার স্লোগান আপনি দিয়েছেন। আমি সর্বশেষ জানতে চাই, আপনি যদি ডাকসুতে নির্বাচিত না হন, সেক্ষেত্রে এই যে কর্মসূচি, এই যে ইশতেহার, এগুলো বাস্তবায়নে আপনার ভূমিকা থাকবে? জি অবশ্যই, এগুলোর ক্ষেত্রে আমি যিনি নির্বাচিত হবেন তাকে আমি আমার পক্ষ থেকে প্রস্তাবনাগুলো তাকে আমি সরবরাহ করবো। এখন এক একজনের চিন্তাধারা এক এক রকম, আমি তাকে সরবরাহ করলে তিনি হয়তো তার মতো করে বিবেচনা করেন, আমার প্রস্তাবনা তার প্রতি থাকবে, তিনি যাতে এইগুলো করেন। জি, অনেক ধন্যবাদ জনাব মুসাদ্দিক, আপনি ডাকসুর নির্বাচনের এই ব্যস্ততম সময়ে আমাদেরকে সময় দিয়েছেন। নিশ্চয়ই আপনার জন্য আমাদের শুভকামনা থাকলো। আপনাকে আমরা আগামীতে ডাকসুর এই সম্পাদকীয় পদে দেখতে চাই। থ্যাংক ইউ, ধন্যবাদ। আজকের এপিসোডে আমরা কথা বলেছি জনাব মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচিত হলে তিনি তার ইশতেহারে কি কি রেখেছেন, তিনি কিভাবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যগুলো সংরক্ষণে তিনি ভূমিকা নেবেন এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহিত্য এবং সংস্কৃতির বিকাশে, তাদের সাহিত্য এবং সংস্কৃতি চর্চায় কিভাবে ভূমিকা রাখা যায় সে বিষয়ে তিনি জানিয়েছেন। জুলাই
অভ্যুত্থানে যে সকল শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা ভূমিকা রেখেছে, ইনফ্যাক্ট এর বাহিরেও সারা দেশব্যাপী যে সকল ছাত্র জনতা ভূমিকা রেখেছে, তাদের সেই ভূমিকাগুলো গল্প, কবিতা আকারে, কখনো বা স্মৃতিকথন আকারে তিনি সংরক্ষিত করতে চান, ডকুমেন্টেড করতে চান, এবং তিনি আরও আয়োজন করতে চান আমাদের দেশের লোকজ শিল্প এবং সাহিত্যিক অঙ্গনে যে সকল খেলাধুলা, যে সকল গান কবিতার আয়োজন হয়, সেই গান কবিতা, সেই নাচ, সেই অভিনয়, সেই আবৃত্তি অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সাংস্কৃতিক বৈচিত্র্য সত্ত্বেও একটি সহাবস্থান নিশ্চিত করতে চান। সুপ্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করবার জন্য আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।